আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। নানা রকমের ধারণা, নানা রকমের স্পেকুলেশনস, নানা রকমের সম্ভাবনা দুর্ভাবনা আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলছে বাংলাদেশকে। কি হবে? যারা অনেক আশা জায়গা নিয়ে কথা বলেছেন, আমি না হয় একটু নিন্দুক বা সমালোচক টাইপের, কোনো কিছুই ভালো দেখি না। অর্ধেক গ্লাস খালি থাকে, খালিটা বলি, ওটা যে অর্ধেক গ্লাস ভরা সেটা বলি না। কিন্তু যারা আশার কথা শোনাচ্ছিলেন এতদিন ধরে, তারা এখন নিরাশার বাণী বা নৈরাশ্যের বাণী শোনাচ্ছেন। তবে তাদের আবার নিজ নিজ স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে এরকম একটা ধারণা তাদের মধ্যে তৈরি হচ্ছে। ধরা যায় সবচেয়ে আলোচনার বিষয় যেটা নির্বাচনী কথা বলি। অনেকের মনে হচ্ছে যে অপ্রত্যাশিত একটা ফলাফল হবে এই নির্বাচনে। ইতিমধ্যেই আওয়ামী লীগ নেই, নির্বাচন তারা করতে পারবে না, বিএনপি হারিয়ে যাওয়ার পথে, এবং নতুন একটা শক্তি আবির্ভূত হবে বাংলাদেশের রাজনীতিতে। পৃথিবীর অনেক দেশে যেরকম হয়েছে, যদিও সবাই খুব একটা সুবিধা হতে পারেনি শেষ পর্যন্ত, ব্যতিক্রম বাদে সেরকম একটা শক্তির আবির্ভাব করবে বাংলাদেশে। আমি এখন পর্যন্ত সেটা মনে করি না এই কারণে, হ্যাঁ, এই চেষ্টার মধ্য দিয়ে, এই ন্যারেটিভের মধ্য দিয়ে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি হয়তো তৈরি করা যাবে। কিন্তু বাংলাদেশের মানুষের এখন পর্যন্ত যে মাইন্ডসেট, তাতে আসলে যেভাবেই বলি না কেন, কারো পছন্দ হোক কিংবা না হোক, বাংলাদেশের মানুষ প্রধান দুটো রাজনৈতিক দলের বাইরে কাউকে ভাবতে রাজি না। জাতীয় পার্টি তার নিজের ঘরেই আগুন, তারপরে তো এটা জাতীয় রাজনীতিতে, জাতীয় রাজনৈতিক অঙ্গনে তার গুরুত্ব থাকলেও মূলত একটি আঞ্চলিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামী নিঃসন্দেহে অত্যন্ত সুশৃঙ্খল সংগঠিত রাজনৈতিক শক্তি, কিন্তু এটাকে অনেকেই একটা কাল্ট হিসেবে দেখেন। অনেকেই মনে করেন যে ব্যবসা বাণিজ্য নানা কিছু নিয়ে বা যে আদর্শ তারা বাস্তবায়ন করতে চায়, সেটা ঠিক বাংলাদেশের মানুষের মনে এখনো জায়গা করে নেবার মতো জায়গা নেই। তারপর তো তার ৭১-এর ইতিহাস আছে। এনসিপি রেজিস্ট্রেশন পেয়েছে, এনসিপি-কে নিয়েও মানুষের মধ্যে সেই রকম ভরসার কিছু আর তৈরি করা যায়নি, বরং অনেকে এটাকে লস্ট কেস হিসেবে মনে করেন, যদিও তাদের ভয়েস বেশ চড়া। ইসলামী আন্দোলন হেফাজত এরা মোটামুটি আছে, কিন্তু ভোটের হিসেবে আসলে তেমন কোনো সুবিধাজনক জায়গায় নেই। অনেকে কিছু সাম্প্রতিক জরিপের কথা বলেন, জরিপগুলোতে অনেক মানুষ কাকে ভোট দিবে সিদ্ধান্ত নেয়নি, অনেক মানুষ কাকে ভোট দিবে সেটা বলছে না বা বলতে চাইছে না। এর অনেক রকমের কারণ আছে। এই যে যারা ভোট কাকে দিবে বলতে চাইছে না, তার পক্ষে তাদের ভোট যেতে পারে। এই যে যারা সিদ্ধান্ত নেয়নি, এখন সিদ্ধান্তহীনতার সংখ্যাটা অক্টোবর থেকে অগাস্ট এসে বেড়েছে, এই সিদ্ধান্তহীনতা আবার কেটেও যেতে পারে। আপনি ঠিক গাণিতিক হিসেবে নির্বাচন রাজনীতি নির্ধারণ করতে পারবেন না। রাজনীতির অঙ্কটা একেবারেই ডিফারেন্ট। মানুষের মনের মতো আপনি সব রিড করতে পারবেন, মন রিড করা কিন্তু খুব কঠিন। আপনি জানেন না যে কার মনে কি আছে। একটা দুশ্চরিত্র অপরাধী, তার মনের ভিতরে কি আছে যেমন জানেন না। আপনি একজন সাধু সন্ন্যাসী পরেশগার মানুষ হিসেবে যাকে আমরা চিনি, তার মনের মধ্যেও কি আছে আমরা জানি না। কে যে ভালো চিন্তা করছে, কে যে খারাপ চিন্তা করছে জানি না। যে কারণে সৃষ্টিকর্তা আল্লাহ বলেছেন যে কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে, সেই সিদ্ধান্ত তোমরা নিও না, সেটা আমার সিদ্ধান্ত। মানে আমি আপনি যাকে কাফের বলি না কেন আর যাকে মূল্যবান বলি না কেন, এটাই কিন্তু চূড়ান্ত নয়, মনটা। সো ভোটের বা রাজনীতির ব্যাপারটা ওরকম। ভোটের ফলাফল আগের দিনও পাল্টে যায়, নির্বাচনের আগের দিনে রাতেও পাল্টে যায়, নানাভাবে পাল্টে। এখানে ম্যানিপুলেশন হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, আবার মানুষের মনের মধ্যেও একটা ব্যাপক পরিবর্তন আসতে পারে কোন একটা ইনসিডেন্টের কারণে। তাহলে কি হবে এটা বলা মুশকিল, কিন্তু ট্র্যাডিশনাল হিসাব, রাজনীতি সব মিলিয়ে আমি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বিএনপি আর আওয়ামী লীগের বাইরে যাবে এটা মনে করি না। ইয়েস, এ কথা ঠিক যে নির্বাচনটা যদি এবছরের গোড়ার দিকে হতো বা মাঝামাঝি হতো বা ডিসেম্বরের মধ্যে হতো, বিএনপি যে ফলাফলটা করতে পারতো, সেটা থেকে বিএনপি আসলে খানিকটা দূরে সরে গেছে, এবং দিন যত বাড়বে বিএনপি তত লুজ করতে থাকবে। একথা ঠিক যে সাধারণ মানুষ বা ফ্লোটিং ভোট, তার মানে এক ধরনের ভয়ের আবরণ মধ্যে তারা আছে। হয়তো তারা আওয়ামী লীগের সমর্থক, হয়তো তারা জামাতের সমর্থক, হয়তো তারা বিএনপিরও সমর্থক হতে পারে, কিন্তু সেটাই স্পষ্ট করে তারা বলতে চাইছে না। যে নির্বাচনটা যদি এবছরের গোড়ার দিকে হতো বা মাঝামাঝি হতো বা ডিসেম্বরের মধ্যে হতো, বিএনপি যে ফলাফলটা করতে পারতো, সেটা থেকে বিএনপি আসলে খানিকটা দূরে সরে গেছে, এবং দিন যত বাড়বে বিএনপি তত লুজ করতে থাকবে। একথা ঠিক যে সাধারণ মানুষ বা ফ্লোটিং ভোটার যারা আছে, সুইং ভোটার যারা আছে, তাদের সমর্থনটা আওয়ামী লীগের প্রতি এখন আর নেই, থাকার কোনো কারণ নেই। বিশেষ করে আমাদের তরুণ ভোটারদের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা একেবারেই শূন্যের কোঠায়। কিন্তু আওয়ামী লীগের একটা স্ট্রং ভোট ব্যাংক আছে,
একদম তার নিজস্ব যে ভোট সেখান থেকেও বেশ কিছু ভোট এবার কমবে, কারণ আওয়ামী লীগ বিশেষ করে জুলাই আগস্টে যে ঘটনা ঘটিয়েছে সেটা অনেকেই এই টোটালিটি মেনে নিতে পারেনি এবং এটা কাটতে সময় লাগবে। কিন্তু তারপরও আওয়ামী লীগের 30-35 সলিড ভোট আছে, সেটা থেকে কমে যাবে আপনি 15-20 যদি হয়, সেটাও বাংলাদেশের জনসংখ্যার বিচারে বা ভোটারদের বিচারে একেবারে কম নয়। এখন আওয়ামী লীগ আপনি নির্বাচনের বাইরে রাখছেন, আমি জানি না শেষ পর্যন্ত নির্বাচনের বাইরে আওয়ামী লীগকে রাখা সম্ভব হবে কিনা, বা রাখতে গেলে কি পরিণতি দাঁড়াবে, বা শেষ পর্যন্ত সেই ভোটের চেহারা কি হবে এবং সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা বা প্রশ্নের বাইরে রাখা যাবে কিনা, সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে। এবং আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলকে, সেটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো কট্টর বামপন্থী দল হোক, প্রত্যেকের নির্বাচন করতে দেওয়া উচিত। তবে কতগুলো আশঙ্কার জায়গা আমি বলি আপনাদেরকে। আমি তো অবশ্যই নির্বাচন দেখি না ফেব্রুয়ারি মাসে, এবং আমি তো বরাবরই বলছি আমার সমস্ত শ্রদ্ধা রেখেই বলছি, এই সরকারে যারা আছেন তাদের অনেকে আমার ঘনিষ্ঠ, অনেকে আমার শ্রদ্ধা ভাজন, ইনক্লুডিং প্রফেসর মোহাম্মদ ইউনূস। কারণ আমরা সিজিএস থেকে একটা স্টাডি, সরকারের রিপোর্ট ধরে, যেটা চিফ অ্যাডভাইজারের কাছ থেকে এসেছে, সেই রিপোর্টের ভিত্তিতে, মানে ওনাদের কথা ভিত্তিতে আমরা দেখিয়েছি যে গত 5 বছরের হিসেবে আসলে পরিস্থিতিটা এখন সবচেয়ে খারাপ। আপনারা অনলাইনে গিয়ে সিবিএস এর ওয়েবসাইটে গিয়ে রিপোর্টটা দেখতে পারেন, প্রিন্ট ভার্সন আমাদের কাছে আছে। এবং যে বর্বরতা, মব কালচার আমরা দেখতে পাচ্ছি, যার খুশি তাকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, লাশের উপরে উল্লাস করা হচ্ছে, আরো নানা রকমের বর্বরতা আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন যত দাঁড়াবে তত খারাপ হবে। ভূ রাজনীতির বিবেচনায় আরেকটা আশঙ্কা আমার মধ্যে তৈরি হচ্ছে। আমরা লক্ষ্য করছি দেশের ভিতরে নানা রকমের তৎপরতা, এই তৎপরতা যেটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। যে কোনো অজুহাতে, যে কোনো বিবেচনায়, যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রতিবেশী দুই দেশের সঙ্গে, মানে দুই দেশের সঙ্গে একসঙ্গে, আমি সেটা বলছি না, স্বল্প মেয়াদে হলো আমার কাছে কেন যেন মনে হচ্ছে ভারত কিংবা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সংঘাতে জড়িয়ে উঠতে পারে। এবং আপনারা যদি খেয়াল করেন, বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি কতগুলো কথা বিভিন্ন সময় বলেছেন, খুবই প্রণিধানযোগ্য কথা। তিনি রাজনীতিবিদদের বলছিলেন কাদা ছোড়াছুড়ি বন্ধ করেন, বাংলাদেশ না হলে ভয়াবহ বিপদের মধ্যে যাবে, কাদা ছোড়াছুড়ি বন্ধ হয়নি, অন্তর্ভুক্তির রাজনীতিটা আমরা করতে পারিনি, বরং বিভাজনটাকে আরো বাড়িয়ে তুলেছি, এবং ফলাফল যার সঙ্গে জেনারেল ওয়াকার করছিলেন সেদিকেই যাচ্ছে। তিনি বলছিলেন যে আমাকে পরে অভিযুক্ত করতে পারবেন না, আমি কিন্তু আপনাদের সতর্ক করছি। আমি মনে করি ওনাকে আসলে অভিযোগ করার কিছু নেই। ওনাকে নিয়ে যত রটনা, ওনাকে নিয়ে যত নেতিবাচক কথাবার্তা বলা হচ্ছে, যারা বলছেন মানুষ তাদের বিচার করবে, মানে তারা আসলে ঠিক বলছেন না, এবং তারা নিজেরাও তাদের নিজেদের বিবেককে প্রশ্ন করবে কেন এই কথাগুলো বলছেন। হ্যাঁ, রাজনৈতিক ভাবে আপনি যে কারো বিরোধিতা করতে পারেন, আপনার বিবেচনা থাকতে পারে, তাতে কোনো দোষ নেই, কিন্তু কথাবার্তার মধ্যে, আচরণের মধ্যে আপনি কতটা শালীন, সেটা খুব গুরুত্বপূর্ণ। জেনারেল ওয়াকার আরো বলছিলেন যে এমন একটা পরিস্থিতির মধ্যে যেন আমরা না ঢুকে পড়ি, বিশেষ করে তিনি রাজনীতিবিদদের সতর্ক করছিলেন যে দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে যায়। আমি সেই হুমকিটা দেখতে পাচ্ছি। ঘটনা ঘটবে আমি সেটা বলছি না, কিন্তু ঝুঁকিটা আছে। এখন সেই ঝুঁকি আপনি এড়াতে পারলে ভালো, না এড়াতে পারলে বিপদ আসবে। জুলাই সনদ নিয়ে প্রচুর কাজ হচ্ছে, আমরা জানি। এই সনদ নিয়ে এনসিপি